বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়ানা কলেজ আয়োজিত হিসাব বিজ্ঞানের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের হিসাব বিজ্ঞানে আমরা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা হিসাব বিজ্ঞান নীতিমালা এই বিষয়টির উপর আলোচনা করব এবং এটি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের প্রথম চ্যাপ্টার হিসাব বিজ্ঞানের। আজকে আমরা সেটি সম্পর্কে জানবো। আজকে প্রথম চ্যাপ্টারে আমাদের থাকবে হলো হিসাব বিজ্ঞান পরিচিতি বা ব্যবসার ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান অথবা অ্যাকাউন্টিং ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই আলোচনা কতগুলো ভাগ থাকবে। প্রথমে থাকবে যে হিসাব বিজ্ঞান কাকে বলে, দ্বিতীয় থাকবে হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য, হিসাব বিজ্ঞানের ইতিহাস, হিসাব তথ্য কারা ব্যবহার করে, তারপরে বিভিন্ন নীতি প্রিন্সিপাল, জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, তারপরে বাংলাদেশের যে হিসাব সংস্থা, ওইসব নিয়ে আজকে আমরা কী করব, আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনায় আসি যে হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞান আলোচনা করতে গেলে আমরা একজন লোকের নাম অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। উনি লুকা ডি পেসিওলি 1494 সালে উনি একটি বইয়ের মাধ্যমে এই ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে ধারণা দেন। এরপরে এই হিসাব বিজ্ঞানের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা অলরেডি অর্থাৎ এটা একটা শাস্ত্র হিসাবে কী হয়েছে, পরিগণিত হয়েছে। এই জন্য ওনাকে শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাস এখানে শুরু করছি। তো প্রথমে আমাদের যেটা লাগবে যে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। কাইসো কিমেল ওয়াগনেট তাদের মতে, তারা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বইতে বলছে, প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং আগ্রহী ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহের এই তিনটি প্রক্রিয়াই হচ্ছে হিসাব বিজ্ঞান। এবং ওনারাই লেটেস্ট হিসাব বিজ্ঞানী। তার থেকে এখন সবচেয়ে সংক্ষেপে যে সংখ্যাটা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং ইজ এন ইনফরমেশন সিস্টেম। অ্যাকাউন্টিং হচ্ছে একটা তথ্য ব্যবস্থা। তারপরে AICPA আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট বলছে, হিসাব বিজ্ঞান হলো সে কলা যা অন্তত আংশিকভাবে হলেও আর্থিক প্রকৃতি বিশিষ্ট লেনদেন এবং ঘটনাসমূহ তাৎপর্যপূর্ণ পদ্ধতিতে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং সংক্ষিপ্তকরণ এবং তাদের ফলাফল পর্যালোচনা করে। তাহলে মোটামুটি একই কথা সবাই যেটা বলছে, যে অর্থাৎ লেনদেন কী করা, চিহ্নিত করা, লেখা, তারপরে তার থেকে শ্রেণীবদ্ধ করে ইনফরমেশন নিয়ে আসা পর্যন্ত এটার নামে হচ্ছে কি হিসাব বিজ্ঞান। তাহলে তিনটা জিনিস আছে। প্রথম হচ্ছে আইডেন্টিফাইং বা শনাক্তকরণ, পরে হচ্ছে রেকর্ডিং বা লিপিবদ্ধকরণ, থার্ড হচ্ছে কমিউনিকেটিং বা তথ্য সরবরাহ করা। তারপর আমরা যেটা আলোচনা করব যে হিসাব বিজ্ঞানের যে আমাদের বৈশিষ্ট্য আছে। হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য আছে 10টা। তার মধ্যে একটি হচ্ছে হিসাব বিজ্ঞান একটা বিজ্ঞান বিশেষ, 2 নম্বর হচ্ছে এটা একটা সামাজিক বিজ্ঞান, 3 নম্বর হচ্ছে এটা কলা বিশেষ, 4 নম্বর হচ্ছে হিসাব বিজ্ঞান হিসাব নিকাশের একটা উৎকৃষ্ট মাধ্যম, 5 হচ্ছে হিসাব বিজ্ঞান একটি ব্যবহারিক জ্ঞান ও পদ্ধতি বিশেষ, 6 হচ্ছে কর নির্ধারণের শ্রেষ্ঠ হাতিয়ার, 7 হচ্ছে লেনদেন স্থায়ী লিপিবদ্ধকরণের মাধ্যম, 8 হচ্ছে দ্বৈত সত্তা, 9 হচ্ছে টাকা বা টাকায় পরিমাপযোগ্য লেনদেন, 10 হচ্ছে ফলাফল জ্ঞাপন। এই হচ্ছে হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য। তারপরে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে যে এটার উপকারিতাটা কি। এটার উপকারিতা আছে 15টা। তার মধ্যে প্রথম হচ্ছে লেনদেন চিহ্নিত করা, 2 হচ্ছে স্থায়ী হিসাব সংরক্ষণ করা, 3 হচ্ছে দ্বৈত সত্তার বিকাশ করা, 4 হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা, 5 হচ্ছে আর্থিক অবস্থা নির্ণয় করা, 6 হচ্ছে নগদ অর্থের উৎস চিহ্নিত করা, 7 ব্যয় নিয়ন্ত্রণ করা, 8 হচ্ছে ভুল ও জালিয়াতি প্রতিরোধ করা, 9 হচ্ছে কর নির্ধারণে সহায়তা করা, 10 হচ্ছে দায়িত্ব ও মূল্যবোধ তৈরি করা, 11 জবাবদিহিতা সৃষ্টি করা, 12 হচ্ছে প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা, 13 হচ্ছে ঋণের সুবিধা, 14 হচ্ছে পূর্ববর্তী বছরের সাথে তুলনামূলক বিশ্লেষণ এবং 15 হচ্ছে কারবার প্রতিষ্ঠানের বিক্রয় মূল্য নির্ধারণে সহায়তা। তারপরে আমাদের যেই জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আমাদের হিসাব বিজ্ঞান যে আমরা আজকের সমাজে যেটা দেখি, একসময় সেটা ছিল না। তো এটার কতগুলো কোথায় কোথায় আমরা হিসাব বিজ্ঞান ব্যবহার করতে পারি। এখন মোটামুটি 10টা জায়গায় আমরা হিসাব বিজ্ঞানকে প্রয়োগক্ষেত্র বা ফিল্ড হিসাবে ধরতে পারি। একটা হলো লেনদেনের উদ্ভব, 2 নম্বর হচ্ছে লেনদেনের প্রক্রিয়াজাতকরণ, 3 নম্বর হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ, 4 হচ্ছে লেনদেনের ফলাবর্তন, 5 হচ্ছে লেনদেনের ধারাবাহিক নিরীক্ষণ, 6 হচ্ছে লেনদেন সাজানো বা সংক্ষিপ্তকরণ, 7 হচ্ছে লেনদেন পেশাগত নিরীক্ষণ, 8 লেনদেনের বাহ্যিক কর্তৃপক্ষের নিকট পেশ, তারপরে 9 হচ্ছে লেনদেনের প্রক্ষেপণ বা প্রজেকশন, 10 হচ্ছে প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে বহিরাগত মূল্যায়ন এবং সুপারিশ প্রদান। তাহলে হিসাব বিজ্ঞানের ব্যাপারে আমাদের যেটা মাথায় রাখবো যে এটার ইতিহাসটা আমাদের একটু জানতে হবে। যে হিসাব বিজ্ঞান কিন্তু প্রাচীনকাল থেকে ছিল
তার মধ্যে এটার যে যুগ সত্তা বিশ্লেষণ করে এটাকে 5টা যুগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে আদিম যুগ বা প্রিমিটিভ পিরিয়ড। সেই আদিম যুগে কিন্তু আসলে মানুষ আনুষ্ঠানিক হিসাব রাখতো না। তারা কি করতো, মানুষ কাঠের পাতলা ফালি, তাল, পেপিরাস, গাছের পাতা, পশুর চামড়ায় এখানে হিসাবটি নিজেদের মতো করে রাখতো আর কি। তারপরে হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগে বিনিময় প্রথার আস্তে আস্তে উন্নতি করছে এবং এই যুগে কিন্তু হিসাব বিজ্ঞান আনুষ্ঠানিক না হলেও মানে মোটামুটি সব জায়গায় হিসাব রাখার একটা প্রচলন শুরু হয়েছে। তারপর 3 নম্বর হচ্ছে লুকা পেসিলি এবং তার যুগ। 1494 সালে সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপারশনলিটা গ্রন্থে দ্রুতভার দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করার পরেই কিন্তু এই জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এইসব জিনিসগুলো শুরু হয়েছে। তারপর 4 নম্বর হচ্ছে উন্নয়ন ও বিশ্লেষণ যুগ বা ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি পিরিয়ড। তো এটা 16শ শতাব্দী থেকে 8শ শতাব্দী পর্যন্ত এটা প্রচুর বিশ্লেষণ চলছে এবং আস্তে আস্তে খতিয়ান, অংশীদারি হিসাব, রক্ষণশীলতার ধারণা, অবচিতের ধারণা, এই ধারণাগুলো ডেভেলপ করছে। 5 হচ্ছে আধুনিক যুগ। 19 শতকের মাঝামাঝি থেকে আধুনিক যুগের সূচনা হয়েছে। এখন কিন্তু এই কম্পিউটারে লার্জ আকারে হিসাব করা হয়। তারপরে আইএস নির্ধারণ করা হয়েছে। এই পর্যন্ত 41টা আইএস প্রণয়ন করেছে এবং এখন ই কমার্স সহ বিভিন্ন কাজে হিসাব বিজ্ঞানের কিন্তু ব্যবহার হচ্ছে আর কি। তারপরে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে হিসাব তত্ত্ব কারা ব্যবহার করে। এখানে আমার জানতে হবে যে হিসাব তত্ত্বের ব্যবহারকারী হচ্ছে দুই দিকের ব্যবহারকারী, আভ্যন্তরীণ আছে, বাহ্যিক আছে। আভ্যন্তরীণ ব্যবহারকারী হলো মালিক বা মালিকগণ, তারপরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, হিসাব সংশ্লিষ্ট ব্যক্তি, আভ্যন্তরীণ নিরীক্ষক এবং পরিচালনা পর্ষদ, এই 5 প্রকার। আর বহিস্থ ব্যবহারকারী আছে মোটামুটি 21 ধরনের। সেগুলো হচ্ছে শেয়ার হোল্ডার, পাওনাদার, বিনিয়োগকারী পক্ষ, ঋণপত্রধারী, ভবিষ্যৎ বিনিয়োগকারী, ব্যাংক, বিমা কোম্পানি, আয়কর ও ভ্যাট কর্তৃপক্ষ, বণিক ও শিল্প সমিতি, বাহ্যিক নিরীক্ষক, শ্রমিক সংঘ, গবেষক, জেনারেল পাবলিক বা সাধারণ জনগণ, কোম্পানির আর্থিক বিশ্লেষক, কর্মকর্তা কর্মচারীগণ, পরামর্শদাতা ফার্ম, কেন্দ্রীয় ব্যাংক, অর্থনীতি পরিকল্পকবৃন্দ, আর্থিক প্রতিবেদক প্রকাশক সংস্থা, পরিসংখ্যান ব্যুরো, শেয়ার বাজারের দালাল, আইনজীবী পর্ষদ বা স্থানীয় কর্তৃপক্ষ। তারপরে আমাদের যে জিনিসটা এখানে প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আমাদের আমাদের হিসাব তথ্যের যে ব্যবহারকারিতা আমরা শিখলাম। তারপরে আমাদের যেটা গ্যাপ লাগবে, অর্থাৎ গ্যাপ, জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল সম্পর্কে আমাদের কী করতে হবে, আইডিয়া থাকতে হবে এবং হিসাব রক্ষণের শাখা, হিসাব বিজ্ঞানের শাখা নিয়ে আমাদের জানতে হবে। তাহলে হিসাব কিন্তু অনেক প্রকার আছে। একটা আছে পাবলিক অ্যাকাউন্টিং, একটা প্রাইভেট অ্যাকাউন্টিং, সরকারি অ্যাকাউন্টিং, অমূল্যভূমিক অ্যাকাউন্টিং, ফরেন্সিক অ্যাকাউন্টিং। পাবলিক আবার 2 প্রকার আছে, নিরীক্ষা হিসাব বিজ্ঞান, কর হিসাব বিজ্ঞান। আর প্রাইভেট আছে যে আর্থিক হিসাব বিজ্ঞান, উৎপাদন বা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, আর্থিক ব্যবস্থাপনা এবং বাজেটীয় নিয়ন্ত্রণ। এগুলো হিসাব বিজ্ঞানের শাখাসমূহ আর কি। তার পাবলিক প্রাইভেটের যে কথাটা মাথায় রাখতে হবে যে পাবলিক হিসাব বিজ্ঞান হচ্ছে পেশাগত যোগ্যতা অর্জন করে হিসাব বিশেষজ্ঞগণ হিসাব বিজ্ঞানের যে শাখায় সেবা প্রদান করে তা পাবলিক হিসাব বিজ্ঞান। যেমন সিএ ফার্ম গঠনের মাধ্যমে এই ধরনের সেবা কার্য সম্পাদিত হয়। আর প্রাইভেট হিসাব বিজ্ঞান হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসাবে সিএ বা সিএমএ ফার্মের সাথে সম্পৃক্ত না থেকে কারবার প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসাবে যে পেশাজীবী হিসাব বিজ্ঞানী সংশ্লিষ্ট কার্য সম্পাদন করে তাকে প্রাইভেট হিসাব বিজ্ঞান বলে। তাহলে প্রাইভেট এবং পাবলিকে কিন্তু কী আছে, একটু ফারাক আছে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তারপরে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো হচ্ছে 2001 সালে 1 এপ্রিল তারিখে আইএএসসি তার হিসাব মান প্রণয়ন এবং জারি করে। এর দায়িত্ব দেওয়া হয়েছে আইএসবিকে। হ্যাঁ, তো এখন তোমার ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড IFRS নামে এখন পরিচিত হবে এবং যা আইএস নামে পরিচিত হতো। আইএসবি অবশ্য এ যাবৎ 41টি আইএসকে আত্মীকরণ করে 41টি আইএস গ্রহণ করছে। তাহলে তোমার আমাদের 2 রঙের মান সম্পর্কে জানতে হবে, ন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। বাংলাদেশের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটা আলাদা কোনো প্রণয়ন করা হয় না। বাংলাদেশে 2টা বডি আছে, ICMAB এবং ICAB। তারা কিন্তু এখনও কোনো বডির সুপারিশ করে নাই। এরা আন্তর্জাতিক মান থেকেই আসলে নেয়। আর আন্তর্জাতিক হিসাব মান হচ্ছে IFSC 2002 সাল পর্যন্ত 41টা আইএস ঘোষণা করছে
এর মধ্যে 60টা বাতিল অবস্থায় আছে, কারণ এগুলো অন্যান্য হিসাব মানের সাথে সংশ্লিষ্ট আছে। এই মানগুলোর মধ্যে 12টা আইনগত এবং অন্যান্য জটিলতার কারণে বাংলাদেশ এখনও পুরোপুরি অনুসরণ করে না। তাহলে এই 7 এবং 12 এই দুইটা 19টা ছাড়া বাকি মানগুলো বাংলাদেশে কী করা হচ্ছে, মোটামুটি আইসিএবি এবং আইসিএবির দ্বারা মেনে চলার ব্যবস্থা করা হয়েছে। আর তারপরে আমাদের যে জিনিসটা জানতে হবে যে আন্তর্জাতিক হিসাব মানগুলো কিন্তু আমাদের আসলে জানতে হবে যে হিসাব মানগুলো কী। IS 1-এ বলা হয়েছে প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, IS 2 হচ্ছে ইনভেন্টরি, IS 3 হচ্ছে সম্মিলিত আর্থিক বিবরণী, IS 4 অবচয় নিয়ে, IS 5 হচ্ছে আর্থিক বিবরণীতে প্রকাশিত তথ্যাবলী, IS 6 পরিবর্তনশীল মূল্য স্তরের হিসাব, IS 7 হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, IS 8 হচ্ছে প্রফিট অর লস অফ দ্য পিরিয়ড, ফান্ডামেন্টাল এরর্স অ্যান্ড চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসিস, IS 9 হচ্ছে গবেষণা উন্নয়ন কার্যের হিসাব, IS 10 হচ্ছে ইভেন্টস আফটার দ্য ব্যালেন্স শিট ডেট, IS 11 হচ্ছে কনস্ট্রাকশন কন্ট্রাক্টস, IS 12 হচ্ছে ইনকাম ট্যাক্সেস, IS 13 নো লঙ্গার ইফেক্টিভ রিপ্লেস বাই, IS 14 হচ্ছে সেগমেন্ট রিপোর্টিং, IS 15 হচ্ছে ইনফরমেশন রিফ্লেক্টিং ইফেক্টস অফ চেঞ্জ পিরিয়ড, IS 16 হচ্ছে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, IS 17 হচ্ছে লিজ, IS 18 হচ্ছে রেভিনিউ, IS 19 হচ্ছে এমপ্লয়ি বেনিফিট, IS 20 হচ্ছে অ্যাকাউন্টিং ফর দ্য গভর্নমেন্ট গ্রান্টস অ্যান্ড ডিসক্লোজার অফ গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট, IS 21 হচ্ছে দ্য ইফেক্টস অফ চেঞ্জ ইন ফরেন এক্সচেঞ্জ রেট, IS 22 হচ্ছে বিজনেস কম্বিনেশন, IS 23 বোরোইং কস্ট, IS 24 হচ্ছে রিলেটেড পার্টি ডিসক্লোজার, IS 25 হচ্ছে অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট, IS 26 হচ্ছে অ্যাকাউন্টিং ফর রিপোর্টিং বাই রিটায়ারমেন্ট বেনিফিট, IS 27 হচ্ছে কনসলিডেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, IS 28 হচ্ছে অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি, IS 29 ফিনান্সিয়াল রিপোর্টিং ইন হাইপার ইনফ্লেশনারি ইকোনমিক্স, IS 30 হচ্ছে ডিসক্লোজার ইন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ব্যাঙ্কস অ্যান্ড সিমিলার ফিনান্সিয়াল ইনস্টিটিউট, IS 31 হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং অফ ইন্টারেস্ট অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার, IS 32 হচ্ছে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, IS 33 আর্নিং পার শেয়ার, IS 34 হচ্ছে ইন্টারিয়াম ফিনান্সিয়াল রিপোর্টিং, IS 35 ডিসকাউন্টিং অপারেশন, IS 36 হচ্ছে ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট, IS 37 প্রভিশন কন্টিনজেন্সি অ্যান্ড লায়াবিলিটিস, IS 38 হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটস, IS 39 হচ্ছে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, IS 40 হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টি, IS 41 হচ্ছে এগ্রিকালচার। এই কয়টা IS কী হয়েছে, প্রণয়ন করা হয়েছে। তা আমি আশা করব তোমরা আজকের যে আলোচনা বুঝতে পেরেছো। তারপরে এই আলোচনা যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে 10টা থেকে 11টার মধ্যে ফেসবুক, টুইটার, তারপরে মোবাইল, তারপরে আমাদের যে গ্রুপ আছে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং গভর্নমেন্ট হারুঙ্গা কলেজ, সেই গ্রুপে, তারপরে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এমনকি আমার ওই জুম অ্যাকাউন্ট আছে, সেই জুম অ্যাকাউন্টেও কী করতে পারবা, আলোচনা করতে পারবা। আশা করি তোমরা এই আজকের আলোচনা বুঝতে পারছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।